এই আপা, আপনি বামে সাইড করেন, আপনি রিক্সা চালাতে হবে না। কেন আপা, কি হয়েছে? আপনি যেভাবে রিক্সা চালাচ্ছেন এতে আমার অফিসে ইন্টারভিউ দেওয়া হবে না। আপা আপনি এমন করতেছেন কেন? আমি তো চালাইতেছি আপা, আমি তো পুয়াতি মানুষ, এই কারণে আমার একটু কষ্ট হইতেছে। আপনি পোয়াতি মানুষ, এই অবস্থায় আপনি কেন রিক্সা নিয়ে বের হয়েছেন? কি করবো আপা কন, আমার তো সংসার চালাইতে হইব, এই কারণে রিক্সা নিয়ে নামছি। এই আপনি রিক্সা সাইড করেন তো, বামে আমি নামবো। আপনি রিক্সা চালাতে পারবেন না, আমার উঠাইছেন কেন? আর আপনি যেভাবে রিক্সা চালাচ্ছেন আমার তো ইন্টারভিউ দেওয়া সম্ভব না। আমি এই অবস্থায় রিক্সা চালাবো না, কি করবো কোন? আমার কপালে তো আসলে সুখ নাই। যদি আমার কপালে সুখ থাকতো তাহলে কি এই পুয়াতি অবস্থায় আমার রিক্সা চালাইতে হয়? আসলে সামনে তো আমার অনেক টাকা লাগবে, এই কারণে আগে থেকেই টাকা পয়সার ব্যবস্থা করতেছি। আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায়? টাকা পয়সার ব্যবস্থা তো আপনার হাজবেন্ড করবে। আপনার হাজবেন্ড নেই? ও থাকলেই কি আর না থাকলেই কি? ও যদি সংসারের হালটা ধরতো তাহলে কি এই অবস্থায় আমার রিক্সা চালাইতে হয়? দুইটা মানুষের সংসার আমগো, এইটাই ও চালাইতে পারে না। এমন জামাই থার চাইতে না থাকাই ভালো। আচ্ছা, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ভাড়াটা রাখেন আপনি। আপা, আপনার যদি অনেক তাড়া থাকে তাহলে আপনি আরেকটা রিক্সা নিয়ে চলে যান। তা তুমি এই অবস্থায় রিক্সা নিয়ে বেরিয়েছো কেন? আর তুমি যে পুয়াতি অবস্থায় রিক্সা চালাচ্ছ, তোমার বাড়ির লোকজন আর তোমার স্বামী তারা কি সেটা জানে? সবাই জানে আমি এই পুয়াতি অবস্থায় রিক্সা চালাইতেছি, কিন্তু আমার রিক্সায় কোনো যাত্রী উঠতে চায় না। যদি আমি কোনো যাত্রী না পাই তাহলে আমার সংসারটা আমি কেমনে চালাম? নিজের ওষুধ কিনবো কীভাবে? এই সকালবেলা বাইরেছি, এখন মনে হয় বাজে 12টার মতো, যাও একজন যাত্রী পাইছি, হ্যাঁ ও রাগ করে নাইমা গেছে গা। সবাই তো সচেতন নাগরিক, যাত্রীরা তো আর বিপদে পড়তে পারে না। আর তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে তাদের কৈফিয়ত দিতে হবে। মানুষ যখন প্রশ্ন করবে যে সে পুয়াতি অবস্থায় রিক্সা চালাচ্ছে, তা আপনি উঠছেন কেন, তাহলে তখন তারা কি জবাবটা দিবে? এই অবস্থায় রিক্সা চালানো ছাড়া তো আমার কোনো উপায় নাই। আছে, সংসার চালানো যার দায়িত্ব সে চালাবে। তুমি পুয়াতি হয়ে রিক্সা চালাচ্ছ, আরে এতে তো তোমার প্রশংসা করতে হয়। যার সংসার, হ্যাঁ যদি মাথা ব্যথা থাকতো তাহলে তো সংসারটা চালাই। হ্যাঁ, আপনারা তো দরদ লাগতেছে কেন? আপনি কি আমার সাহায্য করবেন? আচ্ছা দেন, আমার 30,000 টাকা দেন। আমার ডেলিভারি হওয়ার পরে আমি আপনার সব টাকা যত কষ্ট হোক আমি পরিশোধ করে দিব। আচ্ছা, টাকা লাগবে সেটা দিব, তাতে কোনো সমস্যা নেই। তাহলে তুমি একটা কাজ করো, তুমি পিছের সিটে যেয়ে বসো আর আমি রিক্সাটা চালিয়ে তোমাকে নিয়ে যাই। কোনো দরকার নাই, শুধু শুধু কথা কয়ে আপনার সময় নষ্ট করেন না, আমার সময় নষ্ট করেন না। সামনে আরো যাত্রী আছে, আমি যাত্রী নিমু। যান, আমার রাস্তা ছাড়েন। এই বাগাবাড়ি বাজার যাবেন, ভাড়া মাত্র 30 টাকা। কলা বাগান যাবেন, ব্যাংক টাউন যাবেন, ভাড়া মাত্র 30 টাকা। আমি আজকে পুয়াতি দেখা আমার রিক্সায় কেউ উঠে না। আমার দেখা কি কারো মায়া হয় না যে আমার রিক্সায় একটু উঠবো? আপনারা কেউ যাবেন ব্যাংক টাউন, ভাড়া মাত্র। এই আপা যাবেন? বাগাবাড়ি বাজার যাব। বাগাবাড়ি বাজার? হ্যাঁ যাবো ভাই, ভাড়া মাত্র 30 টাকা। আপনি উঠেন। আপনার যে অবস্থা, আপনি যাবেন কিভাবে? ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আমি রিক্সা ঠিকই চালাইতে পারবো, আপনি রিক্সায় উঠেন। না না, আমি আপনার রিক্সা যাইতে পারবো না। আমি অন্য একটা রিক্সা নিয়ে চলে যাই, আপনি অন্য কাউকে নিয়ে যান। আপনার যে অবস্থা আপনি যাইতে পারবেন না, কারণ আপনি পুয়াতি। তাছাড়া আপনি তো পায়ে রিক্সা চালাচ্ছেন, এতে করে তো আপনার এবং আপনার সন্তানের ক্ষতি হতে পারে। অটো রিক্সা হলে অবশ্য কোনো কথা ছিল না। ভাইজান আপনি যেটা কইছেন ঠিকই কইছেন, কিন্তু আমি যদি রিক্সা না চালাই তাহলে আমি কেমনে নিজের ওষুধ কিনবো, কেমনে নিজের চিকিৎসা করবো? আমার কোনো সমস্যা হইব না। আপনি রিক্সায় উঠেন, আমি আপনারে পৌঁছায় দিতে পারবো। না না থাক, আমি আপনার রিক্সায় উঠবো না। ভাই কি করবো? এই বাগাবাড়ি বাজার যাবেন, ভাড়া মাত্র 30 টাকা। কলা বাগান যাবেন, ব্যাংক টাউন যাবেন, ভাড়া মাত্র 30 টাকা। কেউ আয় না, কোনো যাত্রী আমি পাইতাছি না। আমি পুয়াতি দেখা আমার রিক্সায় কেউ উঠতে চায় না।
সাজু, এ সাজু, ওরে তুমি একটা জুয়াখুর নেশাখুর, তারপরে তোমার শরীর আর চেহারার যে অবস্থা, তোমার জীবনের তো কোনো দামই নাই। তোমার ঘরে দুদিন পরে একটি বাচ্চা আসবে, তার ভবিষ্যৎটা কি? তারপরে তুমি তোমার নিজের হাতে তোমার বউয়ের জীবনটা তুমি নষ্ট করতেছো। তোমার বউ পোয়াতি অবস্থায় সে রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছে। আচ্ছা, তোমার কি কোনো দয়া মায়া হয় না? আচ্ছা, আমার বউর জন্য আপনার এত মায়া কেন? আমার বউ রিক্সা চালায়, যেমন চায় তাই করুক, আপনার মায়া লাগে কেন? হ্যাঁ, আমার বউ রিক্সা চালায়, এতই যদি মায়া লাগে দেন তারে 20,000 টাকা ধরায় দেন। 20,000 টাকা সেইটা তো আমি দেবো, তাতে কোনো অসুবিধা নেই। তুমি তো মিয়া হয়ে গেছো একটা জানোয়ার। 2 দিন পরে যে বউ বিক্রি করবা সেটা আমি ঠিকই বুঝতে পারছি। শোনেন, আমি যদি বউ বিক্রি করি আমি আপনার খবর দেব, আপনি এসে কিনে নিয়ে যান। আপনার সাথে এই সমস্ত ফাও পেঁচাল করার সময় আমার এখন নাই। আমার শরীর মন দুটোই খারাপ, জান আপনি। তুমি তো একটা খারাপ মানুষ, সেটা আমি ঠিকই বুঝতে পারছি। তোমার ব্যবস্থা আমি নিচ্ছি, কথাটা তুমি মনে রাখো। ভাত রাঁধছস? আমার ক্ষুধা লাগছে, আমার ভাত দে। এই তুমি কি মানুষ না অমানুষ? হ্যাঁ, আমি সারা দিন পর এখন বাড়িতে একটু বইছি, একটু বইয়া সারতে পারি নাই, আয়া তুমি বাদ বাদ করতাছো। আমি এই সকালবেলা রিক্সা লইয়া বাইর হইছি, একটা যাত্রীও পাই নাই। আমি পুয়াতি দেখা আমার রিক্সায় কেউ উঠে না। আমি একটা টাকাও ইনকাম করতে পারি নাই, ঘরেও কিছু নাই। আমারও তো খিদা লাগছে, আমিও তো খিদায় পাগল হয়ে যাইতাছি। তার মধ্যে তুমি আমার লগে এমন করতাছো, আমি কইতে বাদ দিমু? হ্যাঁ, কই থেকে দিমু? ঘরে তো কিচ্ছু নাই। আমারে কি তোর মানুষ মনে হয় না? অমানুষ মনে হয় আমারে? তুই অমানুষের সাথে সংসার করতেছস? এই হারামজাদি, তুই রিক্সা চালাইতেছিস, তুই কি আমারে মিথ্যা কথা কইবি? আর আমি তোর এই মিথ্যা কথা বিশ্বাস করবো যে তোর রিক্সায় কোনো যাত্রী ওঠে নাই? তুই টাকা কামাইতে পারস নাই? তুই রিক্সা চালাইতেছস কে? তোর না কত কত না বয়ফ্রেন্ড আছে, আর তাদের কাছে হাত পাতলে তো তোর টাকা পয়সা দিয়ে যায়। তুই রিক্সা চালাইতেছিস যাতে লোকজন আমারে খারাপ কয় যে আমি পোয়াতে অবস্থায় রিক্সা চালাইতেছি, আপনারা আসেন দেখেন। হ্যাঁ, তুই আমারে খারাপ বানানোর জন্য কত নাটক করতেছস। তুই কোথা থেকে আইছিস এত কিছু আমার দেখার বিষয় না। আমি তোর কাছে ভাত চাইছি, তুই এখন ভাত দিবি। ভাত দে, কথা কানে যায় নাই? আমি পারমু না। আমি কই থেকে ভাত রাইন্দা দিমু? ঘরে চাইল আছে, ডাইল আছে, কিছু আছে? ঘরে কিছু নাই, আমার ওষুধপত্র নাই, আমি যে খামু কিছু এটাও নাই। এই কারণেই তো আমি এই অবস্থায় রিক্সা লইয়া নামছি। তোর এত কথা আমি শুনতে চাইতেছি না। তুই টিয়া পাস নাই না? টিয়া পাস নাই? টিয়া বাইর কর, টিয়া বাইর কর। কই টিয়া পাস তুই? টিয়া বাইর কর, বাইর কর, টিয়া বাইর কর। আমার এই অবস্থা দেখে কোনো প্যাসেঞ্জার আমার রিক্সায় উঠে না। আমি তো ডং বুঝছি, আমি তো ডংটা খুব ভালো করে বুঝছি। তুই কি লোকজনটা দেখাইতেছিস? তুই যে এই অবস্থায় রিক্সা চালাইতেছিস, লোকজনের কাছে যে আমারে খারাপ বানাইতেছিস, যে আমি পোয়াতে অবস্থায় রিক্সা চালাইতেছি, তাতে লোকজন আমারে খারাপ কয়। তোর চালাকে আমি বুঝতে পারি নাই। তুমি নাটক করো আমার লগে না? আমি তোর কাছে ভাত চাইছি না, এখন ভাত রাঁধবি, নইলে কিন্তু তোর খবর আছে কিন্তু কয়ে দিলাম। হারামজাদি, আমার চাইরা দাও কইতাছি। আমি কইছি না ঘরে কিচ্ছু নাই, আমি কই থেকে ভাত রাইন্দা দিমু? মাগো, তোরা না মারলে তুই আমার কথা শুনবি না। ও আল্লাহ, তুই যে রিক্সা চালাইতে গেছস, তোর রিক্সায় যাত্রী ওঠে নাই, আমার খারাপ বানাইতে গেছিস না তুই রিক্সা চালাইতে, তাতে লোকজন আমারে খারাপ কয়। হ্যাঁ, তুই এখন ভাত দিবি। তোর ভাত রান্না তো দূরের কথা, তুই এখন ভাত দিবি। যা, ভাত বার, ভাত বার। আমি কই থেকে ভাত দিমু? আমি তো সংসার করবো না। তুই কি মানুষ নাকি অমানুষ? তোর কি আমার লাগে একটু মা লাগে না? কে মানুষ মনে হয় না? আমি কি জানোয়ার? আমি জানোয়ার, আমি জানোয়ার, আমি জানোয়ার। আমার কি জানোয়ার মনে হয় তোর? হ্যাঁ, জানোয়ার মনে হয় আমারে? আমি তোর বাড়িতে থাকবোই না, থাকবো না। যা, তুই এখন ভাত আনবি। যা, আমি দোকানে যাইতেছি, দোকান থেকে এসে তোর কাছে যেন ভাত পাই। মনে রাখিস কথাটা। ও, আমি এখন কি করব? আমি তো খিদা সহ্য করতে পারতাছি না।
খিদায় আমার জানটা বাইরে হয়ে যেতেছে। আমি কি মানুষের বাড়িতে যেয়ে চায়া চায়া খামু? না, এমন করে ঘরে বয়ে থাকলে আমি কিছুই করতে পারবো না। খাইতে হইব আমার, না খাইলে তো আমার পেটের বাচ্চাটাও কষ্ট পাইতেছে। আমি চাই কোনো বাড়িতে একটু কাম করতে পারি নাকি দেখি, আর কয়টা খাওয়ান জোগাড় করতে পারি নাকি দেখি। দেখি কোনো বাড়ির থেকে কয়টা খাওয়ান পাই নাকি। আপা, এই আপা, বাড়িতে আছেন? কে? আপা, আপা, সারাদিন না আমি কিচ্ছু খাই নাই, অনেক কষ্ট হইতেছে। আমারে কয়টা ভাত দিবেন? তোমারে ভাত দিল তো তোমার স্বামী আমার সাথে এসে রাগারাগি করবে। না না, আমার জামাই জানবো না, আমি কমু না। আমার কয়টা ভাত দিয়েন, আমি দরকার পড়লে আপনার ঘরের সব কাম কইরা দিমু। আমার কয়টা টাকাও লগে দিয়েন, আমার অনেক উপকার হইব। আচ্ছা তুমি বসো, আমি ভাত নিয়ে আসতেছি। ভাত খাইয়া তারপরে ঘরের দুয়ারে যা কাজ টাজ আছে করে দিয়া যাও, আমি তোমার 200 টাকাও দিব না। আল্লাহ, এই নাও, খাইয়া ঘরের কাজটা সব শেষ করে দিয়ে যাবে। আচ্ছা। এ শহরে সে বড় একা, এ শহরে সে শুধুই তুচ্ছতা, নীরবে সে হেঁটে চলে একা আড়ালে, একাকী সময় কাটে তার খেয়ালে, এ ব্যস্ত শহরে সে যেন বোঝা, আড়ালে সে বসে কাঁদে একা নীরবে, দুটি হাত পেতে সাজানো স্বপ্নগুলো আজ আধারে মিশে আছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, খিদায় আমি পাগল হয়ে গেছিলাম। খাওন তো খাইলাম, এখন যে কাম কাজগুলা কইরা দিই। আফা, আফা, ও আপা, কি হয়েছে? আমার খাওয়া শেষ। আপনি আমারে এক বালতি পানি আর একটা ঘর মুছার কাপড় দেন, আমি আপনার ঘরটা মুছা দিই আর বাকি সব কাম কইরা দিয়া যাইতাছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসতেছি। এই বাদ দে, অনেক ক্ষুধা লাগছে কিন্তু আমার, খিদে আর সহ্য করতে পারতেছি না। তাড়াতাড়ি বাদ দে। আমি কি হাত মুখ ধুয়ে আসুন তাইলে? এই কত কষ্ট লাগে তুই, হ্যাঁ? তুই কি ঘরে নাই? সব দেই ফাঁকা, ভাত নাই, তরকারি নাই। আমি জ্বরে বারবার কয়ে গেলাম আমার ক্ষুধা লাগছে, তুই ভাত তরকারি রানবি, কই গেছে এখনো?
ও আল্লাহ এই তোরে আমি কি কয়ে গেছিলাম? কি কইছিলাম তোরে? আমি তোরে কইছি তুই ভাত রান্না করবি, আমি এসে ভাত খাবো। আমি বাড়িতে আইছি, তুই নাই। হাড়ি পাতিল সেক দিছি, কোনো হাড়ি পাতিলি ভাত তরকারি নাই। তুই এনে এসে ভাত খাইছিস না? এনে এসে কাম করতেছিস, তোরে টেয়া দিব? ও খাইছি। এরা কইছে ঘরের বাকি কাজ কইরা দিলে আমারে কিছু টাকা দিব, আর এই টাকাগুলা দিলে আমি বাজার করে বাড়িতে যাই রাঁধতে পারবো, তখন তুমি খাইতে পারবা। তোর কাজ শেষ হয়েছে? না, আর অল্প একটু বাকি আছে, আমি ওটা শেষ করে আইতাছি। তুমি এনতে যাও, যাও তুমি এনতে। ঠিক আছে, যা টেয়াসা টেয়াসা। তুই টেকা চাই আমারে দিবি, আমি প্রয়োজনে চাইল ডাল কিনে বাড়ির মধ্যে ঢুকবো। যা টেয়াসা। আমি কইছি তো, আমি আপার কাছ থেকে টাকা নিয়ে আমি সোজা আইতাছি তোমার কাছে, তুমি এই জায়গা থেকে যাও, আমি টাকা লয়ে আইতাছি। ঠিক আছে, আমি বাড়িতে যাইতেছি, তুই অক্ষণ কাম শেষ করে টেয়া নিয়ে যাবি। দে, আমি দোকানতে চাইল নিয়ে আসতেছি, তুই রান্না বান্নার ব্যবস্থা কর। আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে, আমি কিন্তু না খাই রয়েছি। ক্ষুধায় আমার কোনো কিছু ভালো লাগতেছে না। দে। না, আমি এই টাকা দিব না, আমি নিজে যাই বাজার করে নিয়ে আইতাছি, তুমি এই টাকা নিতে পারবা না। এই, তুই কি আমার বিশ্বাস করতেছিস না? আমি তো তোরে কইতাছি যে আমার ক্ষুধা লাগছে, আমার ভাত খাইতে হইব। টেয়াটা দে, আমি চাইলটা নিয়ে আসতেছি, তুই রান্না বান্নার ব্যবস্থা কর। দে টেয়া দে। আরে না, কইতাছি না। আরে তুই আমার কথা শুনছ কেন? তুই আমি কইতাছি আমি যাই চাইল নিয়ে আহি, আমি চাইল নিয়ে আমু, আমি রান্নু, তুমি ঘরে বহ, তোমার কিছু করা লাগবো না। আমি তোমার আর বিশ্বাস করতে পারতাছি না। এই সকালবেলা থেকে আমি রিক্সা চালাইছি, একটা টাকাও ইনকাম করতে পারি নাই, খিদার জ্বালায় আমি মরতাছিলাম, এই কারণে মানুষের বাড়ি গিয়া কাম করছি, কাম করে এই টাকাটা পাইছি। তুমি এমন করো না, তুমি বহ, আমি যাইতাছি বাজারে, আমার যত কষ্ট হোক আমি বাজার করে লই আইতাছি। এই হারামজাদি, তুই আবারও লোকজনের কাছে আমারে খারাপ বানাইতেছিস না? এত নাটক করতেছিস কেন তুই? তুই এখন এই অবস্থায় দোকানে যাবি, দোকানের লোকজন জিজ্ঞেস করবে যে আমি থাকতে তুই দোকানে কে, তাতে লোকজন আমারে খারাপ কয় না? প্রতিটা মুহূর্তে আমারে খারাপ বানাইতে, খারাপ করতে তোর কি এতটুকু বিবেকে বাঁচতেছে না? হ্যাঁ, শুধু আমার খিদা লাগছে দেখে তোর আমি ছেড়ে দিলাম, তোর সাথে আমি কোনো জোর জামেলা করলাম না। তুই দোকানে যাবে দিচ্ছিস না? যা, দোকান থেকে চাল ডাল নিয়ে আয়, আমি বাড়িতে বসলাম। খালি ক্ষুধা লাগছে বইলা তুই ভেসে গেলি। যা। যাইতাছি, যাইতাছি। ও আল্লাহ গো, ও মা গো, আমারে আপনারা একটু সাহায্য করেন। আপনারা কি আমারে হাসপাতালে নিয়ে যান, আমার অনেক ব্যথা উঠছে, আমি মরে যাইতেছি, আপনাকে পায়ে ধরে আমার একটু হাসপাতাল নিয়ে যান, হাসপাতাল নিয়ে যান একটু, আমার অনেক ব্যথা উঠছে, আমি মরে যাবো, আমার একটু সাহায্য করেন, আপনাকে পায়ে ধরি, আমার একটু হাসপাতাল নিয়ে যান। ও আল্লাহ গো। এই ওনারে তো আমি চিনি, ওনার কি হয়েছে? আপা আপনার কি হয়েছে? আপা, আপা আমার অনেক ব্যথা উঠছে, আপা আমার একটু হাসপাতাল নিয়ে যান, আপনার পায়ে ধরি আপা, আপা আমার একটু হাসপাতাল নিয়ে যান। বাসার লোকজনের খবর দেন। আপা আপনার পায়ে ধরি আপা, আপা আমার একটু হাসপাতাল নিয়ে যান, আমি মরে যেতেছি, আমি বাঁচবো না, আপনাকে পায়ে ধরি। কি আছে তোমার? তুমি কি অ্যাক্সিডেন্ট করছো নাকি? আরে ভাইজান, আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার ব্যথা উঠছে, আমার একটু হাসপাতাল নিয়ে যান ভাইজান। এই আপনারা কি দেখতেছেন? এখানে তামসা দেখতেছেন নাকি? একটা পুয়াতি মেয়ে এখানে পড়ে কাতরাচ্ছে আর আপনারা তামসা দেখতেছেন? আপনাদের বিবেকে বলতে কিচ্ছু নেই। হ্যাঁ, আপনারা কি মানুষ? আপনার যদি মায়া লাগে তাহলে আপনি নিয়ে যান। হ্যাঁ, আমি তো নেবই, আমি তো নেওয়ার জন্যই তো আসছি, কিন্তু আপনাদের বিবেকটা আমি দেখলাম।
এখানে একটা পোয়াতে মেয়ে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখতেছেন। আপনার কি দয়া মা নাই? একে হাসপাতাল নিয়ে যাইতো না? এই ওঠো, তুমি চলো, আমি নিয়ে যাচ্ছি তোমার। ওঠো। এখানে ভাইয়া মুক্ত হাওয়া বাতাস খাইতেছে, তুই এখানে কা? ওদিক তো একটা বড় একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোর বউ পেটের ব্যথায় রাস্তায় কান্নাকারি করছিল, তুই ভাই তারে হাসপাতালে পাঠাইছে। সে আমারে কইলো তোরে খবর দিতে, তোরে খবর দিলাম। তুই তাড়াতাড়ি হাসপাতালে যা, সম্ভবত ভাবি ডেলিভারি হইতে পারে। হাসপাতালে যে শালায় নিছে ওই শালায় খরচপাতি বহন করবে, ওই শালায় দেখশন করবে। আমার কোনো চিন্তা নাই, আমার কোনো চিন্তা না, আমার কোনো খরচও নেই। এই তুই মানুষ না অন্য কিছু? তোর কথার মধ্যে কোনো মনুষ্যত্ব খুঁজে পাই না আমি। আরে তোর বউ তো ওদিকে মৃত্যু সজ্জা আছে, হাসপাতাল পেটের ব্যথায় ছটফট করছে, আর তুই স্বামী হয়ে বিবেক হারা হয়ে এরকম কিভাবে কথা বলতে পারিস? তোর যদি দয়া মায়া লাগে তুই যা, আমার বর্জন আমার কোনো দয়া মায়া লাগতেছে না, আমার যাওয়ারও কোনো ইচ্ছা নেই। আরে তুই স্বামী নামের কলঙ্ক, 2 দিন পরে তোর এর মাসুল দিতে হবে। আর এলাকার লোকজন যখন খেপে যাবে, পালাবার রাস্তা খুঁজে পাবি না, বুঝছিস? আচ্ছা শোন, তোর যদি যাইতে মন চায় তুই যা, আর তারে বলিস ওই বাচ্চা কাচ্চা নিয়ে যেন আমার বাড়িতে না আসে। আসলে তোরে পুলিশে দেওয়া উচিত। আমি যদি সুযোগ পাই তোকে আমি পুলিশে দেবো, কথাটা মনে রাখিস শালা নেশাখোর বাচ্চা। শোন, পুলিশে তো তোদের দেওয়া উচিত। আর আমার বউ, আমি আমার বউয়ের প্রতি দয়া মায়া করবো কিনা সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোদের ঘরে বউ আছে না? তোদের ঘরে বউ থাকতে মানুষের ঘরের বোর দিকে চোখ দেশকা। তোর বউর কপালটা খারাপ, তোর মতো নেশাখোর তার কপালে জুড়ছে। আরে ওই রকম একটা বউ যদি আমার ঘরে আইতো, এই মাথায় করে রাখতাম শালার নেশাখোর। কিরে, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? তুই না হাসপাতালে ভর্তি হলি ডেলিভারি হওয়ার লেগা? হাসপাতালে রুগী আবার আমার বাড়িতে। তোর বাচ্চা কাচ্চা কই? বাচ্চা কাচ্চা আনস নাই নাকি? বাচ্চা কাচ্চা টাকা পয়সার লেগে বেঁচে দিয়েছস? কোনটা? আচ্ছা বেচছস, ভালো করছস, কোনো অসুবিধা নেই। দে টেহা দে। বাচ্চা বিক্রি করছস, টেহা দে। এই জানোয়ারের বাচ্চা, কি কইলি? বাচ্চা বিক্রি করে তোর টাকা দিমু? আমি যে হাসপাতালে ভর্তি আছিলাম, তুই কি দেখতে যাওয়ার প্রয়োজন মনে করস নাই? এই খবরদার, খবরদার হারামজাদে, তুই আমার কোনো বকাবাজি করবি না। এই তোর তো লোকের অভাব নাই, এই জন্যই আমার যাওয়ার কোনো দরকার হয় নাই। তোর তো টাকা পয়সা দেওয়ার জন্য অনেক লোকজন আছে, আমার যাওয়ার দরকারটা কি? আমি রাস্তার মধ্যে পেটের ব্যথায় গড়াগড়ি করতেছি, তুহিন ভাই আমাদের হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমার কোনো জ্ঞান ছিল না। যখন আমার জ্ঞান আইল তখন আমি শুনলাম আমার নাকি নর্মাল ডেলিভারি হয়েছে, আমার নাকি মরা বাচ্চা হয়েছে। এইদিকে হাসপাতালে নাকি অনেক টাকা বিল হয়েছে। আমি বয়ে ওয়াশরুমের কথা কইয়া হাসপাতালে থেকে পালাই আইছি। এই খবরদার আমারে কোনো মিথ্যা বুঝাবি না। তুই মিথ্যা কথা কবি সুন্দর করে আমি সেটা বিশ্বাস করুম? হ্যাঁ, তুই তো বাচ্চা বিক্রি করছস, বিক্রি করছস না? আমি যদি কোনোদিন প্রমাণ পাই যে তুই সত্যি সত্যি বাচ্চা বিক্রি করছিস অনেক টাকার বিনিময়ে, খোদার কসম সেদিন আমিও তোরে বিক্রি করে দেব, কথাটা মনে রাখিস। তোর মতন জানোয়ার কারো স্বামী হইতে পারে না। আমি আমার সন্তানকে সুস্থভাবে দুনিয়ার আলো দেখাবো মনে করছিলাম, এই কারণে আমি রাস্তায় রিক্সা লইয়া নামছি, কিন্তু আমি আমার সন্তানকে বাঁচাইতে পারি নাই। শুধু তোর কারণে, তোর কারণে আজকে আমার সন্তান আমার বুকে নাই। তুই কি ভাবছিস আমি
চইলা গেলে তোর অস্তিত্ব ঠিক রেখা যাবো। আমি যেদিন তোর জীবন থেকে যাবো তোর দুনিয়ার আলো একদম নিবাই তুই যাবো। এই নষ্টামণি, তোর এই মুখে এই সমস্ত কথা শুনতে না আমার খুব ভালোই লাগতেছে। তোর সাহস হয় কি করে? হ্যাঁ, তুই আমার বাড়িতে আমার সামনে বসে আমার মুখোমুখি তর্ক করতেছস। তোর কপালটা খুব ভালো রে, যে আমি তোর এখনো মাইরে ফেলাই নেই। তোর তো মাইরে ফেলানো উচিত ছিল। আরামজাদি। হাতেতে সাজানো স্বপ্নগুলো আজ আধারে মিশে আছে, হাসি কান্না দিয়ে ঘেরা দীর্ঘশ্বাসে আঁকা স্মৃতিগুলো হারিয়ে ওই দূর আকাশে আর যাওয়া হবে না, হাতে গড়া স্বপ্নগুলো। তুমি মেডিকেল থেকে এই বস্তিতে কখন আসলা? হাসপাতালে তোমাকে কে নিয়ে গেছে? আমি নিয়ে গেছি। হাসপাতালের ঔষধপত্র যা আছে সমস্ত সরঞ্জাম তো আমিই বহন করছি, আর খরচপাতি লাগলে সেটা আমিই করব। হাসপাতালের সমস্ত স্টাফ আমাকে চেনে। তুমি কি আমার জন্য একটু অপেক্ষাও করতে পারলে না? হ ভাবি, ভাই ঠিকই কইছে। ভাই কষ্ট কইরা কোলে কইরা আপনারে হাসপাতালে নিয়ে গেছে, যাবতীয় খরচ ভাই বিয়ার করছে। আপনি না কইয়ে কীভাবে আইলেন? বুঝছি, উপকার করলে মানুষ মানুষে মনে রাখে না। ভাই আমি নিজের চোখে তো দেখছি আপনি আমার হাসপাতালে নিয়ে গেছে, তারপরে তো আমার কোনো হুশ আসছিল না। যখন হুশ আইলো তখন হাসপাতালের নার্সরা কইল আমার নাকি মৃত সন্তান হয়েছে, আর কইলো হাসপাতালে নাকি অনেক টাকা বিল হয়েছে। ভাই এই ভয়ে আমি হাসপাতাল থেকে পালাই আইছি, কারণ ও অত টাকা দেওয়ার মতন সামর্থ্য আমার নাই। তাই বলে কি হাসপাতাল থেকে পালিয়ে আসতে হবে? মেডিকেল তো আমি তোমাকে ভর্তি করছি, তাই না? তাহলে আমার জন্য কি একটু অপেক্ষা করা তোমার দরকার ছিল না? এই মেয়ে, এই কি খুব নাটক করতেছে না? আরে বাপ রে বাপ, দুইজনে পাকা অভিনেত্রী হয়ে গেছেন। আমার সন্তান বিক্রি করছেন, সন্তান বিক্রি করে দুইজনের টাকা পয়সা ভাগাভাগি করে নিয়ে নিছেন, আর এখন আমার সাথে নাটক শুরু হয়েছে না? এই দিন শেষে তোর নাগর তোর কাছে আপন হয়ে গেল। এখন এই মুহূর্তে তোর নাগরের হাত ধরে আমার বাড়ি থেকে বের হয়ে যা, যা বের হয়ে যা করতেছি। এই তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমরা বাচ্চা বিক্রি করছি মানে? বাচ্চা মারা গেছে এটা হাসপাতালের লোকও জানে, আর হাসপাতালের লোক তার দাফনের দায়িত্ব পর্যন্ত নিছে। তোর যদি বিশ্বাস না হয় তুই যা মেডিকেলে যা, যাই হলে তারপর তুই খুঁজ নে যা। ভাই ও পাগল হইছে, ওরে পাবনার পাগলাগারও তো নিতে হবে ভাই। তুই যাকে হাসপাতালে ভর্তি করছিস ডেলিভারি করার জন্য, ও ডেলিভারি করছে, বাচ্চাও বিক্রি করছে। তোরা কি মনে করছিস আমি কিছুই জানি না? আমার কানে সব আসছে। তুই তো নেশাখোর, তোর তো মাথা ঠিক নাই। তুই কি বলছিস সব? তুই কি নিজে বুঝস? এই আমি জুয়াখোর, আমি নেশাখোর না। আমি নেশাখোর এই কথা বলে বলে তো এতদিন তুই পার করছিস। তুই কি মনে করছিস? হ্যাঁ, আমি যদি জুয়াখোর হই তুই আমার সাথে বড় ধান দাবাস একটা বাটপার। আমার সন্তান বিক্রি হয়েছে তাতে আমার কোনো দুঃখ নাই। এইখান থেকে ভালোর ভালো চলে যা, নইলে পাবলিক ডেকে তোরে আমি এমন কেলাই না কেলামো তুই তোর নিজের বাপরে ভুলে যাবি। যা এখান থেকে। আরে আমার বইয়ের উপরে তোর এত দরদ মায়া কেন? এত দরদ কেন? হ্যাঁ, আমি যদি তোরে কোপাইতে পারতাম তাহলে কোপায়া তোরে আমি শেষ করে দিতাম। এতে যদি আমার আইন পুলিশ যেই শাস্তি দিত আমি মাথা পাইতে দিতাম, আমি অনেক শান্তি পাইতাম। তোর মতন জানোয়ার রে আমি মারতে পারছি, শিক্ষা দিতে পারছি। তুই ভাই তাড়াতাড়ি হাসপাতালে যান, হাসপাতালের ঝামেলাটা মিটাই। ভাই আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। হাসি কান্না দিয়ে ঘেরা দীর্ঘশ্বাসে আঁকা স্মৃতিগুলো হারিয়ে ওই দূর আকাশে আর যাওয়া
হাতে গড়া স্বপ্নগুলো আর ছোঁয়া হবে না। ঘরে কোনো চাল ডাল কিচ্ছু নাই। আমার অনেক খিদা লাগছে, আমার এক প্লেট ভাতই না দাও। আমার মনে হইতাছে আমি এমনই মইরা যাবো। আমার এক প্লেট ভাতই না দাও না, দাও না এক প্লেট ভাতই না। এই সংসারটা করবো দেখা আমি এত কষ্ট করতেছি, নইলে কি আর এই 9 মাসের পুয়াতি অবস্থায় আমি রিক্সা চালাইতে নামি? আমার সন্তানটার মুখটা যদি আমি একটু দেখতে পারতাম, তাহলে আমার সব দুঃখ কষ্ট কইমা যাইতো। এই তুই কেমন স্বামী? হ্যাঁ, তুই কেমন স্বামী যে সংসার চালাইতে পারতাছস না? হ্যাঁ, তুই মরে যা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই এমন একটা মা যে তোর সন্তান দুনিয়াতে আসার আগেই বেচা বিক্রি করার জন্য দলিল রেডি রাখিস, টাকা পয়সা গুনিস। এই সন্তান বিক্রি করে কি টাকা পয়সা ব্যাংকে রাখছিস? হ্যাঁ, আবার তুই নাটক করতেছিস যে আমার সন্তান দুনিয়াতে আসলে তার মুখটা দেখলে আমি সব দুঃখ কষ্ট ভুলে যেতাম। আর বারবার এক কথা কবি না। এই কোন মা কি তার সন্তান রে বেইসা ফেলাইতে পারে? হ্যাঁ, তুই যে বারবার এক কথা কইতাছস। হ্যাঁ রে নাটক রে, আর কোনো মা পারে কিনা তা আমি জানি না, কিন্তু তুই মা হয়ে যে পারছিস এটা আমি 100% শিওর। আর এই কথা যদি কোনোদিন প্রমাণ করতে পারি আমি যে তুই আমার সন্তান বিক্রি করছিস, সেদিন তোর অবস্থানে একদম ভয়াবহ করে ফেলামো, কথাটা মনে রাখিস। দেও, তুমি নেশাবানি বাদ দিয়া সংসারটা মনোযোগ দিয়া করো। আমি তোমার সংসার করতে চাই। দেও, আমি 9 মাসের বুয়াতি হইয়া রিক্সা চালাইয়া সংসার চালাইছি, এই কারণে আমার সন্তানটারে আমি বাঁচাইতে পারি নাই। একটা বুয়াতি মায়ের যে একটু রেস্টের দরকার, একটু ভালো মন্দ খাওয়ার দরকার, একটু আরাম আয়েশের দরকার, আমি তো ওইটার সিডা ফুটাও পাই নাই। শোন, তুই যেদিন থেকে পরপুরুষের সাথে মিলামেশা করা বাদ দিবি, আমি সেদিন থেকে ভালো হয়ে যাব। আমি যাকে সহ্য করতে পারি না, যাকে দেখতে পারি না, আর সেই মানুষ তোর কাছের লোক, খুব কাছের না, খুব বড় পার্টি নিয়ে আসছিল, অনেক বড় পার্টি নিয়ে আসছিল তোর কাছে। পার্টি পাওয়ার পর টাকা পয়সা নিয়ে বহুত খুশি না? রে তুহিন ভাই এই খাবারগুলো পাঠাইছে। আপনি তো অসুস্থ মানুষ, শরীর দুর্বল, এখানে ভিটামিন ফাইল আছে, খাবারের পর খেয়ে নেবেন, ঠিক আছে? কিরে দালাল, তুইও এটার মধ্যে জড়িত তাহলে? তুই আমার দালাল কইস গা? তুই আমার দালাল কবি না, তুই যদি দালাল কস টাইন্ডে তোর জিভটা ছিঁড়ে ফেলাবো। নেশা করে বাচ্চা, তোর মনুষ্যত্ব বলতে কিছু নেই, তুই যা খুশি তাই বলতে পারিস। সর নেশা দালাল, তুই আমার কলার ধরছিস? হ্যাঁ, তুই আমার কলার ধরছিস? দেখ, এই শার্ট ছিঁড়ছস না, তাতে আমার যায় আসে না। টাকা আছে আমার, টাকা, এই টাকা দিয়ে শার্ট কিনতে পারবো। আর তুই এই যে আমার শরীরে রক্ত জড়াইছস না, এর প্রতিটা কোনায় কোনায় হিসাব নেবো। শালার নেশা করার বাচ্চা, তুই মনে রাখিস, তুই আমার গায়ে হাত দিছস, এর পরিণাম ভয়াবহ হবে, মনে রাখিস।
শালারে মজা দেখাবো। শালা গায়ে হাত দিছে না। তুই ভাই, আর আপনি এই জায়গায় এই দেখেন নেশাকরের বাচ্চা আমার মায়ের কি করছে, এর কিন্তু একটা কঠিন বিচার করতে হবে। সবার নেশাকর, ওর জ্বালা আমি অতিষ্ঠ হয়ে গেছি। দেখেন এই যে আমরা হাতটা কাটতে ফেলেছি। দেন সময় আসুক, সময় মতো ঠিকই বুঝিয়ে দেব। আরে মানুষের ভালো করতে নাই, ও তো একটা নেশাখোর, ওর তো সংসারে কোনো অস্তিত্বই নেই। আরে ওর বউ তো রাস্তাঘাটে রিক্সা চালাইছে, আমি তো মানবতা দেখাইছি। যার জ্ঞান নাই তাকে মানবতা দেখানো আর ওর সাথে কথাবার্তা না বলাটাই উত্তম। দেখেন আপনার কথা সবই ঠিক আছে, ও তো আমার মারছে, ওরে আমি কিন্তু এমনি এমনি ছাড়িয়ে দেবো না। এই রক্তের বদলা আমি নেব, কারণ আমার শরীরতে রক্ত ঝরাইছে। আর 60 মোট ছিঁড়ে বেলায় সেটা তো কোনো ব্যাপারই না, টাকা দিয়ে কিনতে পারো 60, কিন্তু রক্ত যে ঝরাইছে না, ওরে যে আমি কি করবো। আচ্ছা ঠিক আছে, সময়ের অপেক্ষায় থাক, তুইও সুযোগ পেলে কনের নিচে একটা দিয়ে দিবি। আচ্ছা তুই এখন যা, আমার একটা কাজ আছে, অনেক বড় একটা টাকার ডিল, তো ডিলটা সারতে হবে, তুই যা। তুই ভাই আপনি একটা কাম করেন, ওর ঘরে যে বউটা আছে না, পাম্প পট্টি দিয়া ওরে দেখেন আপনার সংসারে আনা যায় কিনা। এত সুন্দর বউডারে বস্তিতে ফেলাই রাখবেন কে? কানাই, কথাটা তো তুই মন্দ বলিসনি। ঠিক আছে, তুই যেহেতু বলছিস, আমি চিন্তা করে দেখি, ওই বস্তির থেকে ওর বউটারে যদি কোনো প্রকার আমার বাড়িতে আনতে পারি, তারপরে আমার ধর দুইটা বউ তো চলে গেছে, সমস্যা নেই, ওকে আনতে পারলে আমার জন্য একটু ভালো হবে আর কি। তুই ঠিক কথাই বলেছিস। এই বিষয়ে যদি আপনার কোনো সাহায্য সহযোগিতা লাগে তাহলে আমার বললেন, আমি সাহায্য সহযোগিতা করে দেবো, ঠিক আছে? এ বিষয়ে আমি তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা তুই এখন যা, অনেক টাকা পয়সার ডিল তো, বুঝতে পারছস তো তুই। ভাই ঠিক আছে, তা আপনার একটা কথা কই, ওর বউটারে যদি আপনার ঘরে আনতে পারেন না, এই দুনিয়াতে আমি সবচেয়ে খুশি হব ভাই। আচ্ছা ঠিক আছে, সে ব্যবস্থা হবে, তুই যা। আসি ভাই, সালাম আলাইকুম। আসেন ভাই। ওই হারামজাদি, ওই হারামজাদি, ঘরতে বাইরা, বাইরা ঘর থেকে। আমি তোরে কইছিলাম না যে আমি তোর এই মুখোশটা খুলে দেবো? তোর এই মুখোশ খুলে দেওয়ার জন্য আল্লাহ আমার সাহায্য করছে। এই যে এই বাইরের কাছে তুই বাচ্চা বিক্রি করছিস না, এই বাইরে আমি নিয়ে এসি। এ এখন কি তুই বলতে চাস তুই তারে চিনিস না? হ্যাঁ হেই, তুই এক কথা বারবার কে লেগা কইতাছস? তুই এক কথা কে লেগা বারবার কইতাছস? তুই কি আমার কাটা গায়ে লবণের ছিটা দেস? ওই হারামজাদি, তুই এবং তোর পরকীয়ার বয়ফ্রেন্ড মিলে এই ভাইজানের কাছে বাচ্চাটা বিক্রি করিসনি? আমার সন্তান তো মারা গেছে, আমি কেন আমার সন্তান বিক্রি করব? আর উনি কে? কে উনি? আপনি কে? আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু ভেঙে বলছি, যেহেতু ঘটনা আমাকে নিয়ে জড়িত, সব কিছু আমি বলছি। দেখুন, আপনি আপনার বাচ্চা বিক্রি করছেন এবং আপনি সেখানে ইনভলভ আছেন, এবং এটাও ঠিক আপনি আপনার বাচ্চাকে টাকার বিনিময়ে বিক্রি করছেন, সেটা দলিল পর্যন্ত আমার কাছে আছে। এবং শোনেন, আমি এইমাত্র তুহিন ভাইয়ের কাছে সমস্ত টাকা ক্লিয়ার করে আসলাম। আপনি এইসব কি কইতাছেন? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতাছি না। ওই হারামজাদি, সত্য কথা ফাঁস হয়ে গেছে, এখন বুঝাও না বোঝার ভান করতেছিস না? তোরে এবং তোর ওই পরকীয়ার বয়ফ্রেন্ডে পুলিশে দিলে তোর মুখ থেকে সত্য কথা এমনি বের হয়ে যাবে। আচ্ছা শোনেন, তুহিন সাহেব আমাকে একটা সন্তান দিবে বলে তার সাথে আমার 3 লক্ষ টাকা ডিল হয়, এবং সেটা দলিল পর্যন্ত আছে, এবং সে গতকাল আমার হাতে বাচ্চা তুলে দিয়েছে, এবং আমি সমস্ত টাকা আজকে পরিশোধ করে আসলাম। আপনি এগুলা কি কইতাছেন? তার মানে আমার সন্তান মারা যায় নাই, আমার সন্তান বাইসা আছে। ওরা সবাই মিলে আমার লগে নাটক করছে আমার লগে। আমারে ওরা সবাই কইছে আমার সন্তান নাকি মারা গেছে, আর হাসপাতালে অনেক টাকা বিল হইছে। আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না কি হইব। আমার
সন্তানরে রেখে আমি হাসপাতাল থেকে পলায় আয়া পড়ছি। শোন, বাচ্চা বিক্রির টাকা দুজনে মিলে যে সমান করে ভাগাভাগি করে নিছিস, আমি বলছিলাম বলে তুই আমার পাত্তাই দিস নি। আমি কিন্তু তোরে এখনো বলতেছি, সত্যি সত্যি বলতেছি, তোর পরকীয়ার প্রেমিকরে আর তোরে পুলিশে দিব। এখনো সময় আছে, সত্য কথা স্বীকার কর, নইলে কিন্তু পুলিশ যখন তোরে পেটানে দিব না, এমনি স্বীকার করে ফেলাবি সবকিছু। বিশ্বাস করো, হাসপাতালে সবাই কইছে আমার নাকি মৃত সন্তান হয়েছে। হাসপাতালে নাকি অনেক টাকা বিল হয়েছে। আমি কিছু বুঝতে পারি নাই, আমি হাসপাতাল থেকে পলায়া পড়ছি। বিশ্বাস করো তুমি। ভাইজান, আপনি তুহিন ভাইয়ের একটা ফোন দেন, আমি ওনার মুখোমুখি হইতে চাই। উনি আমার লগে এত বড় একটা জালিয়াতি করছে, আমি ওনার জিগাইতে চাই। আপনি একটা ফোন দেন ভাই। ঘটনা যদি সত্যি হয় তাইলে আমি ওরে সত্যি সত্যি জেলের ভাত খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ফোন দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তুহিন সাহেব, গতকাল আপনার সাথে যেখানে টাকা ডিল হয়েছে ঠিক আপনি ওইখানে চলে আসেন, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। ওকে, আসুন আপনারা আমার সাথে। কামাল সাহেব, আপনি এত জরুরি তলব করছেন কেন? আরে তুহিন ভাই, কাজ আছে বিধাই তো ডাকছি, তাই না? নাই, তুই রাস্তার মধ্যে আমার আন্তরিকতা দেখায় আমার লোকে জালিয়াতি করছস না? হ্যাঁ, তুই হের কাছে আমার সন্তানের 3 লাখ টাকার বিনিময়ে বিক্রি করছস। এই হাসপাতালে সব তোর পরিচিত না? সব তোর পরিচিত। সবার লোকে মিলা তুই আমারে কইছস যে আমার মৃত সন্তান হইছে। আর হাসপাতালে অনেক টাকা বিল হইছে। এই ভয় দেখাইছস আমারে তুই, ভয় দেখাইছস। দেখুন তুহিন সাহেব, আপনি কিডন্যাপার হতে পারেন, পাচারকারী হতে পারেন, অপহরণকারীও হতে পারেন, কিন্তু এই ব্যাপারে কোনোভাবে আমি জড়িত না। আমি সাদা মনে সরলভাবে বাচ্চাটা কিনেছি, এখানে আমার কোনো দোষ নেই। এখনো সময় আছে, সত্য কথাটা স্বীকার কর, নইলে আমি কিন্তু সত্যি সত্যি পুলিশে খবর দেব। তুই একজন স্মাগলার, তুই একজন পাচারকারী। এই কথা যখন তোর আত্মীয় স্বজন জানবে, তখন তুই কিন্তু তাদের কাছে মুখ দেখাতে পারবি না। আমি কি বলছি, আমার কথা বুঝতে পারছিস? সাধু, আমার কথাটা শোনো। তুমি আমার কথা শোনো, আমি সত্যি কথা বলতেছি। তোমার বাচ্চা আমি ওনাদের কাছে বিক্রি করে দিয়েছি, এই কথাটাই সত্য। কেননা আমি দেখেছি তোমার সংসারে সুখ শান্তি নাই, তোমার স্বামীর সাথে সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই থাকে। আমি কামাল সাহেবের মুখ থেকে শুনতে পারলাম তার বোনের জামাইয়ের 10 বছর সংসার করে কিন্তু কোনো বাচ্চা হয় না। তাই আমি ভাবলাম তোমার বাচ্চাটা যদি আমি ওনাদের কাছে বিক্রি করে দিই, অন্তত তোমার সন্তানটা ঠিক মতো খেতে পারবে এবং একদিন ধনির দুলালি হয়ে মানুষ হতে পারবে। আমি শুধু এই কথাটা ভেবেই তোমার বাচ্চার কথা চিন্তা করে আমি বাচ্চাটা বিক্রি করে দিয়েছি। এতে যদি আমার কোনো অপরাধ মনে হয়, তুমি আমাকে যে শাস্তি দাও দিতে পারো। আপনারে আমি অনেক ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু আপনি আমার এত বড় সর্বনাশ করলেন। আমি গরিব হইতে পারি, আমি তো মা। আমার যত কষ্ট হোক, আমি আমার বাচ্চার জন্য মানুষের বাড়িতে কাজ করতাম, ভিক্ষা করতাম, তারপরও আমার সন্তানকে আমার বুকে রাখতাম, ভালো রাখতাম। আমি কোনোদিন আমার সন্তানকে বিক্রি করতাম না। আমি 9 মাসের পুয়াতি অবস্থায় রিক্সা চালাইছি যেন আমার সন্তানটারে আমি সুন্দরভাবে পৃথিবীর মুখ দেখাইতে পারি। আমার এত কষ্টের সন্তান আমার বুক থেকে আপনি চিনায়া নিছেন। আপনারে আমি জানবো না, আপনারে আর আপনারে দুইজনকে আমি পুলিশে দিব। আপনি সন্তান বিক্রি করবেন সেটা তুহিন সাহেব আমাকে নিজে বলেছে, এমনকি 3 লক্ষ টাকা আপনি চেয়েছেন সেটাও তুহিন সাহেব আমাকে বলেছে। আমি তার কথা বিশ্বাস করে আমি সমস্ত ডকুমেন্ট প্রমাণ রেখেছি, যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যা না হয়। দেখুন, থানা পুলিশের জড়িয়ে আমার কোনো লাভ হবে না, কারণ আমি এটাতে কোনোভাবে সম্পৃক্ত না। আর অলরেডি আমার বোন এবং বোনের জামাই বাচ্চা নিয়ে দেশের বাইরে চলে গেছে।
কিরে মন খারাপ করে বসে রয়েছিস না? মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। আমি আগেই জানতাম এরকম একটা খারাপই কিছু একটা হইব। আমার তো ভাবতেই কষ্ট লাগতেছে যে তোর পরকীয়ার প্রেমিক তোর সাথে এমনভাবে প্রতারণা করলো, এমনভাবে তোরে ঠকাইলো। আর শোন, আমার এই খারাপ বানানোর মূল হোতা কিন্তু তুই নিজে। তুমি আমারে আর মিথ্যা অপবাদ দিও না। হ্যাঁ, আমার কোনো কালের প্রেমিকা ছিল না। হ্যাঁ রে, আমি বড় ভাইয়ের মতন সম্মান করতাম, কিন্তু হ্যাঁ আমার লোকে এত বড় বেইমানি করব, এত বড় প্রতারণা করব আমি বুঝতে পারি নাই। বিশ্বাস করো, আমি আরে অনেক বিশ্বাস করছি। আমি তারে আমার বড় ভাইয়ের আসনটা দিয়েছিলাম। ওই মানুষটারে নিয়ে শুরু থেকে আমার সন্দেহ ছিল। আমি তোরে বারবার কইছি যে ওই লোকের সাথে তুই কথা কইস না, তুই আমার কথা শুনিস নি। তুই আমাকে ওভারটেক করে বারবার তুই তার সাথে কথা বলছিস, শুনছিলি তুই আমার কথা? তুই আমার কথা না শুই না তুই প্রতিটা মুহূর্তে আমারে আমি নেশা করি, জুয়া খেলি, এটা করি সেটা করি, আমি একটা জানোয়ার, এইগুলো বলে বলে দিন পার করছিস। এবার তো বুঝতে পারলি সংসারে যে মেইন মানুষটা, আর এই মেইন মানুষটা স্বামী যদি সংসার ঠিক মতো না চালায় না, সংসারের অবস্থাটা কোন দিকে চলে যায়। আমি তোর ঘরের মানুষ, তুই আমারে ঠিক না রেখা তুই বাইরের মানুষগুলোরে ঠিক রাখতে গেছিস। আমি তোমার পায়ে ধরি, তুমি সুন্দর মতো সংসারটা করো। আমি তোমার লগে সংসারটা করতে চাই, আমি সুখে দুঃখে তোমার পাশে থাকতে চাই। আমরা সুন্দর মতো সংসার করলে আমাকে আবার সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হইব। তুমি আর নেশা পানি করো না, তুমি একটু সংসারে মনোযোগ দাও, তোমার আল্লাহর দোয়াই লাগে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর কোনো অন্যায় ভুল কাজ করব না। আমি আর সুন্দর মতো সংসার চালাবো, সংসারে মনোযোগী হব। সবকিছু ভুলে তো রিক্সায় নিয়ে বাইরে হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার রিক্সার যাত্রী হিসেবে ওই মানুষটা। তুহিন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সময় মতো বাচ্চাটা দিতে পারছেন। আর শোনেন, বাচ্চাটাকে নিয়ে আমার বোন ও দুলাভাই বিদেশ চলে গেছে। ইনশাল্লাহ বাচ্চাটা অনেক ভালো থাকবে এবং সুখে থাকবে, ধনীর দুলাল হয়ে সারা জীবন বেঁচে থাকবে। ভাই 3 লাখ টাকা পেয়ে তার মা বাবা অনেক খুশি, আর এই 3 লাখ টাকা দিয়ে তারা অনেক কিছু করে খেতে পারবে। 3 লাখ টাকা তো আর কম না, 3 লাখ টাকা অনেক টাকা। তারা ইচ্ছে করলে এই টাকাতে অনেক কিছু করতে পারবে। তবে যাই হোক ভাই, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ভাইজান, কোথায় যাবেন আপনি? ভাগাবাড়ি বাস স্ট্যান্ডে। ভাইজান, যদি কিছু মনে না করেন আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? আচ্ছা ঠিক আছে, বলেন। ভাইজান, আপনার কথা এবং তুহিন ভাইয়ের কথা আমি সবে কিন্তু শুনছি। ওই তুহিন একটা বাটপার। আমার বউ আর ওই তুহিন মিলা আমার বাচ্চাটারে বিক্রি করছে, আমি কিন্তু সব জানি। কিন্তু আমার বউ আমারে কিছু কয় নাই। তারা দুইজন টাকা পয়সা ভাগাভাগি করে নিয়ে নিছে। আমি চাইলে আমি পুলিশে ইনফর্ম করতে পারি, থানা পুলিশ করতে পারি, কিন্তু আমি তা করব না। কেন করবো না জানেন? আমার অবস্থা বেশি একটা ভালো না। আমার এই সন্তানরে আমি যে খাওয়াবো, বড় করব, মানুষ করব, সেই অবস্থান আমার নাই। সে সুখে থাকুক, ভালো থাকুক এবং বড় একটা ঘরে সে মানুষ হোক, এটা আমি চাই। আমার স্ত্রী নিয়ে আমি সুখী না, তার সাথে আমার বোনে বোনা ভালো হয় না। আর এই যে দেখেন 3 লাখ টাকা বাচ্চা বিক্রি করছে, আমি কিন্তু কিছুই জানি না। আপনি সব কি বলছেন? আপনি এবং আপনার স্ত্রী দুজন মিলেই তো আপনার বাচ্চাকে বিক্রি করছেন, যেখানে আপনার স্বাক্ষর, আপনার ওয়াইফের স্বাক্ষর, তুহিনের স্বাক্ষর, সব কিছুই আছে। দেখেন ভাইজান, আমার যে স্বাক্ষরের কথা বলতেছেন, আমি কোনো স্বাক্ষর দেই নেই। এই স্বাক্ষরটা হয়তো আমার হয়ে অন্য কেউ দিতে পারে,
আর নিজের স্ত্রী যদি গাদ্দার হয় তাহলে সংসার কোনোদিনও হয় না। আপনি এখন এই মুহূর্তে আপনি আমার সাথে যাবেন আমার স্ত্রীর কাছে, গিয়ে একটু প্রমাণ করবেন যে আমি এই বাচ্চা বিক্রির ব্যাপারে কোনো কিছু জানি না এবং আমার কোনো স্বাক্ষর নাই। প্লিজ ভাই, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি। সে ভাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এসব বিষয়ে আমাকে জড়িয়ে কোনো লাভ নেই। শোনেন ভাই, আপনি যদি আমার কথা এখন না শোনেন আমি কিন্তু চিল্লাচিল্লি করে লোকজন জড়ো করব, আর লোকজন জড়ো করলে আমি পুলিশের বন্ধ নিয়ে আসব, তখন কিন্তু আপনি ফাইসে যাবেন। আপনি না করেন না, আপনি আমার সাথে চলেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। ওই মানুষটা যখন তুহিনের সাথে কথা কইছিল আমি সব কিছু শুনে ফেলাইছিলাম। আমি বুঝতে পারছিলাম যে ও আমার সন্তানরে কিনে নিয়ে বিদেশে পাঠাইছে। ওই মানুষটারে ভয় দেখায় অনুরোধ করে জোর জবরদস্তি করে আমি আমার বাড়িতে টেনে নিয়েছি। তোর সাথে প্রমাণ করাবো। প্রমাণ পাইছিস তো? তবে তুহিন একটা স্মাগলারকারী, একটা পাচারকারী। ওরে আমরা এত সহজে ছেড়ে দিব না। ওরে আমরা জেলের ভাত খাওয়াবো, ওরে আমরা জেলে দিব। কারণ ও যে অপরাধ করছে ওর শাস্তি হওয়া দরকার। আর আমরা যদি ওর নামে মামলা না করি ও আবার সুযোগ পাবে, অন্যায় অপরাধ করার। এখন এই মুহূর্তে তুই আমি থানায় যাবো, ওর নামে মামলা করুম, ওরে জেলের ভাত খাওয়াবো। তারা আমাকে সন্তানরে নিয়ে বিদেশ চলে গেছে, এখন তো আমরা কিছুই করতে পারবো না। আমরা চাইলে ওই 3 লাখ টাকা আমার কাছে রাখতে পারি, তুহিন রে পুলিশের কাছে ধরায় দিয়ে। তাছাড়া তো আর কোনো উপায় নাই। তুমি আমার মাফ করো। চলো চলো আমরা থানায় যাই, পুলিশের কাছে তুহিন রে ধরায় দিই। তারপর ওই 3 লাখ টাকা দিয়ে আমরা কিছু করার চেষ্টা করি। তবে আমি তোমার একটা কথা বলতে চাই। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক অন্যায় কাজ করছি যেটা স্বামী হিসেবে আমার করা উচিত হয়নি। এই সংসারটা ঠিকবে, এই সংসারটাকে ভালো রাখার জন্য তুমি আমরা অনেক কিছু সহ্য করছো। 8-9 মাসের প্রতি অবস্থায় তুমি রাস্তায় রাস্তায় রিক্সা চালাইছো, মানুষের বাড়িতে চাকরি হয়ে কাজ করছো। বিশেষ করে আমি একটু অমানুষ ছিলাম, আমার কোনো জ্ঞান শক্তি ছিল না যে আমি কি করতেছি। আমি যা করছি তোমার সাথে অন্যায় করছি, তুমি আমার মাফ করে দিও। তুমি যদি আমার মাফ না করে, বিশেষ করে আমি মন থেকে শান্তি পাবো না, অনেক কষ্ট হইব। আমি কথা দিতেছি তোমার, আজকের পর থেকে এই সংসার চালানোর দায়িত্ব সবকিছু আমার। তুমি শুধু বউ হিসাবে এই সংসার যা যা করা দরকার ঠিক তাই করবা। আমি তোমারে কথা দিতেছি, আমি কোনোদিন তোমারে কষ্ট দেব না। আমি তোমারে কোনোদিন কষ্ট দেব না। তুমি আমার মাফ করো নাই? তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই আমার কাছে অনেক কিছু। তুমি সুন্দর মতো সংসার করবো, এটা শুই না আমার সব ঠিক হয়ে গেছে। আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এই মুহূর্তে থানার দিকে যাই। চলো চলো। দুটি হাত পেতে